জনাব মোহাম্মদ আরাফাত, আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার যদি আমরা 2 মেয়াদে 7 বছর ধরে ক্ষমতা আছে ধরে নিই, তাহলে আমরা দেখব যে আওয়ামী লীগের সরকারে খুবই গুরুত্বপূর্ণ এবং শীর্ষ পদে অবস্থান করছেন যেমন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কথা আমরা বলতে পারি, মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকের কথা আমরা বলতে পারি। যখন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে আসলে উদ্যোগ নেওয়া হয়েছে, অ্যাকশন নেওয়া হয়েছে, আমরা যদি ওরকম ভাবে বলি। কিন্তু একজন সংসদ সদস্য আমানুর রহমান, উনি 1.5 বছর ধরে পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, তিনি পুলিশের খাতায় পলাতক আছেন। আরেকজন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন, তিনি একটি বাচ্চা ছেলেকে গুলি করে দিয়েছেন বলে অভিযোগ। 10 দিন ধরে আত্মগোপনে থাকলেন, বিচারিক আদালতে গেলেন না এবং হাইকোর্টে এসে আগাম জামিনের আবেদন করলেন। সরকারের শীর্ষ পর্যায় থেকেও আমরা এর কোন জোরালো পদক্ষেপ আমরা আসলে দেখতে পেলাম না, যদিও বলা হচ্ছে কাউকে ছাড় দেওয়া হবে না, কিন্তু প্র্যাকটিক্যালি তিনি আসলে এখনো মুক্ত। 18 তারিখ পর্যন্ত তিনি সময় পেয়েছেন বিচারিক আদালত আত্মসমর্পণ করতে। আমি এটাকে আসলে ওইভাবে কম্পেয়ার করতে চাই না। সুরঞ্জিত সেনগুপ্ত ওনারা তো পলাতক ছিলেন না, ওনারা তো লুকিয়ে যাননি, কাজে ওনাদের এগেইনস্টে যে অ্যাকশন যেটা নেয়ার দরকার ছিল, ওনার মন্ত্রী সভায় ছিলেন, যে অ্যাকশন নেয়ার সুযোগ ছিল, ওই অ্যাকশনগুলি প্রাইম মিনিস্টারের যেটা সুযোগ ছিল সেটা সরকারের ছিল, সেটা নিয়েছে। বাকিদের ক্ষেত্রে যেটি হয়েছে সেটি তো ওই অ্যাকশনগুলি হবে আইনগত অ্যাকশন। দেয়ার ইজ এ ডিফারেন্স হিয়ার। পুলিশ যে অ্যাকশন নেবে সেই অ্যাকশন তো প্রধানমন্ত্রী নিতে পারবেন না। সুরঞ্জিত সেনগুপ্ত এবং লতিফ সিদ্দিকের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সুযোগ ছিল অ্যাকশন নেওয়ার, ক্যাবিনেট থেকে সরিয়ে দেওয়া বা এরকম। কিন্তু আর বাকি যাদের কথা বলছেন তারা তো ক্যাবিনেটের মেম্বার নয়। দল থেকে সরিয়ে দেওয়া যেত, একটা শিশুকে গুলি করে দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে উঠেছে, দল থেকে হয়তো সরিয়ে দেওয়া যেত, সেটাও কিন্তু যেমন সুরঞ্জিত সেনগুপ্তের ক্ষেত্রে কিন্তু দল থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারটি ঘটেনি, লতিফ সিদ্দিকী সাহেবের ক্ষেত্রে ঘটেছে, কিন্তু সেটিও কিন্তু একটা প্রসেসের মধ্যে একটা সময় পরে এসে হয়েছে। এটা ওয়েট এন্ড সি। আমি মনে করি না যে অনেক দেরি হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা জিনিস তো আপনার একটা ডিউ কোর্স অফ লর মধ্যে দিয়ে যেতে হবে। এখানে আমরা দেখছি না যে কোনোভাবে কাউকে ফেভার করার কোনো চেষ্টা, চিন্তা বা কিছু আছে কিনা। রাদার আমি পার্সোনালি আপনাকে বলতে পারি, দলের ভিতরে বাইরে, সরকারের ভিতরে বাইরে সবাই মিলে এখানে একটা ঐক্যমত আছে যে ঘটনাটি ঘটেছে, এই যে শিশুকে যে আপনার গুলি করার যে বিষয়টি, আমার মনে হয় না যে এই লোকটা কোনোভাবে কারো কাছে কোনো সিম্প্যাথি বা ফেভার পাওয়ার কোনোভাবে যোগ্যতা রাখে বা কেউ করছে। বাট লেট আস ওয়েট এন্ড সি। আমরা 10 দিন ধরে একটু ওয়েট করছি। আরেকটি বিষয় যদি আপনি দেখেন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় কিন্তু টাঙ্গাইলের সংসদ সদস্য, যিনি আবার আওয়ামী লীগেরই সংসদ সদস্য, আমানুর রহমান রানাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি পালিয়ে আছেন বলে পুলিশ আমাদেরকে বলছে। তাকে সমস্যা তো সেটাই যে পলাতক হয়ে থাকলে তো আপনি জোর করে তাকে বের করে আনতে পারবেন না, এটা তো আপনাকে আইনের মধ্য দিয়ে যে খুঁজে বের করতে হবে। কিন্তু এই জিনিসগুলো আমার কাছে মনে হয় না যে এনাফ এভিডেন্স টু সে অর টু প্রুভ যে গভর্নমেন্ট আসলে তাদেরকে এক ধরনের ফেভার করছে বা সামথিং। আমি এটা মনে করি না। আবার আমরা আজকে দেখেছি যে গাইবান্ধায় একটি মিছিল হয়েছে, আনন্দ মিছিল। সেই আনন্দ মিছিল হয়েছে যে প্রধানমন্ত্রী পুরস্কার পাওয়া নিয়ে, এবং সেখানেও তার আসলে এমপি লিটনের মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। আমরা খুব কাকতালীয় হতে পারে, এটা হতে পারে। ধরুন যারা তার পক্ষের কিছু লোক হয়তো মিছিলের মধ্যে ঢুকেছে, এইসব সুযোগ তো এরা নেয় যে প্রধানমন্ত্রীর পক্ষে বা তার পক্ষে অবস্থান নিয়ে আবার তাদের নিজেদের পছন্দের যে এজেন্ডা সেটাকে পুশ করে দিল। সেটা তো সরকারের অবস্থান নয় ইন জেনারেল। আমি বলছি কেন্দ্রীয়ভাবে তো অবস্থান তো এটি নয়। তো এইগুলোতে আসলে ওভাবে কনক্লুশন ড্র করা সম্ভব হবে না। বাট আমি পার্সোনালি মনে করি যে গভর্নমেন্টের কেন্দ্রীয়ভাবে কোনোভাবেই যারাই অন্যায় করেছে, সেই এই এমপি হোক আর যেই হোক, কোনোভাবে কোনো ছাড় দেওয়ার কোনো ওই ধরনের কংক্রিট কোনো এভিডেন্স আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি মনে করছেন যে কোনো ধরনের কোনো ছাড় দেওয়ার, বাট উই শুড ওয়েট এন্ড সি। কারণ হয় কি, ডিউ কোর্স অফ ল তো সবার জন্য প্রযোজ্য। আমাদের একটা এক ধরনের সাইকি কাজ করে, যাদেরকে ধরেন আমরা খুব একটা পছন্দ করি না তাদের ক্ষেত্রে আমরা মনে করি 2 দিনের মধ্যে ল এনফোর্সড হোক। যাদেরকে আমরা একটু পছন্দ করি তাদের ক্ষেত্রে 10 দিনে হলেও তখন মনে হয় যে এত তাড়াতাড়ি করা হলো, ব্যাপারটা এরকম হয়ে যায়। আমরা আবার অনেক সময় দেখি যে উনি যদি আবার আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের একজন হতেন, তাহলে 2 দিনের মধ্যে ল আবার তার উপর এনফোর্স হয়েও যেত। না, মজার ব্যাপারটা হচ্ছে ওইটাই। আমরা কিন্তু দেখি যে বিএনপির কোন নেতাকে খুঁজে না পেয়ে গেলে কিন্তু তার পরিবারের কোনো না কোনো সদস্যকে আটক করা হয়, তাকে আসলে খুঁজে বার করা হয়। আমরা এরকম অনেকেই আছে যারা কিন্তু দীর্ঘদিন ধরে আপনার পলাতক আছে, তাদেরকে বছর পর বছর ধরে ধরা যাচ্ছে না। বিএনপির অনেকে আছে উচ্চ পর্যায়ে যে আপনার হাইকোর্টের রায়ও পেয়ে যাচ্ছে, ছাড় পেয়ে যাচ্ছে, এরকমও হচ্ছে। কিন্তু ঘটনাটি যে 6 মাস 7 মাস জেল খাটার পরে ক্ষেত্র বিশেষে যে আপনার ব্যত্যয় ঘটনা সেটি নয়। বাট যেটি হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে সরকার তার সময় যেটা নেয় সেটাই নিচ্ছে, হচ্ছে পছন্দেরটা কম মনে হচ্ছে, অথবা আমরা অপছন্দের ঘটনাগুলি বেশি ঘটতে দেখছি, সেটিও হতে পারে আরাফাত ভাই অন্য দিক থেকে দেখলে। আমি জানি না, put on all the statistics, then we can আমার কাছে মনে হয় যে এই ধরনের কোন ঘটনা সরকার দলীয় সমর্থক এমপি হয়তো ঘটনাটা অন্যরকম হতেই পারতো। আমানুর রহমান আমরা দেখতে পাচ্ছি যে উনি 1.5 বছর ধরে বাইরে আছেন। আমরা দেখেছি এরকম কি আর কেউ নাই যে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, পলাতক হয়ে আছে, পালিয়ে আছে, লুকিয়ে আছে? বিএনপিরও কেউ নাই আমি এরকম লেভেলে? লো প্রোফাইল, হাই প্রোফাইলার ইজ সামথিং এলস। আপনি নিজেই বললেন যে সুরঞ্জিত সেনগুপ্ত এবং লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু তড়িৎ নিয়েছে। গভর্নমেন্ট তড়িৎ অ্যাকশন নিতে তো
কোথাও আটকাচ্ছে না, তারা তো নিচ্ছে যেখানে নেওয়া যাচ্ছে। কোন কোন জায়গায় আমাদের কৌতূহলী মন জানতে চাচ্ছে যে কোন কোন জায়গায়, আমি বলবো যে কোথাও আটকাচ্ছে না, কোথাও কোথাও মনে হতে পারে, মনে হচ্ছে হয়তো আমাদের এক ধরনের প্রেজুডিস থেকে যে হ্যাঁ আটকাচ্ছে হয়তো, বাট আমি মনে করি না। কিছুটা একমত, কারণ আমি যাদের সাথে কথা বলছি তাদের বেশিরভাগই বলছেন যে গাইবান্ধা এলাকাটি হচ্ছে জামাত অধ্যুষিত একটা এলাকা, জামাত অধ্যুষিত এলাকায় নানা ধরনের ঘটনা ঘটছে। এমপি লিটন তার আগে সেই জামাতদের বিরুদ্ধে অনেক কিছু করেছেন, ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখতে হবে, এই ধরনের কথা কিন্তু আসলে শোনা যাচ্ছে। এই বিভিন্ন ধরনের ভিউ তো থাকবেই। বলছি এটা কি কেন্দ্রীয় ভাবে ওপিনিয়ন এরকম কিনা একটা মানুষের ধরেন আপনার কেউ একটা বলতে ঠিক প্রধানমন্ত্রী এটা বলেন নাই, না দ্যাটস হোয়াট আই এম সেইং। যেটা হয় যে দেখবেন আপনি বিভিন্ন ধরনের ওপিনিয়ন চলে আসবে, কিছু লোক পাবেন তার সমর্থক, তারা ধরেন তাকে তার এটাকে জাস্টিফাই করা বা তাকে মানে নির্দোষ প্রমাণ করার জন্য এই ধরনের ষড়যন্ত্র খুঁজবে। বাট আমি যেটা বলতে চাচ্ছি ইভেন্চুয়ালি এসে কি দাঁড়াচ্ছে, পিছন দিকে ধরেন ছাত্রলীগেরও যত অপকর্ম বা হোয়াট এভার অ্যাকশন গুলি তো নেওয়া হচ্ছে, সাংগঠনিক অ্যাকশন হচ্ছে এবং লিগ্যাল অ্যাকশন হচ্ছে, 666 জন এগেইনস্ট এই অ্যাকশন গুলি হচ্ছে, এগুলো তখন হারিয়ে যায়। আর একটা ছোট জিনিস একটু খালেদ আমি বলতে চাই, রতন ভাইয়ের কথা ইয়ে থেকে প্র্যাকটিক্যালি যদি আপনি দেখেন, এই যে একটা কথা আমরা বলি যে পুলিশ পারে না এরকম কিছু নেই, বাট আপনাকে আমি বলবো যে পুলিশ পারে না এরকম, এবং এটাই স্বাভাবিক, কারণ পুলিশ পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করে কতগুলো ফ্যাক্টরের উপরে, পুলিশের রিসোর্সের উপরে, পুলিশের আপনার ক্যাপাসিটির উপরে, তার কাজে না পারাটা আবার পুলিশের দোষ সেটা বলছি না। একটা বাংলা এবং পুলিশের আপনি দেখেন কত, কিন্তু আরাফাত ভাই আমরা একটা বিরতি নেই, তবে আমরা এতদিন পর্যন্ত যা দেখলাম তাতে আমরা দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো বিষয় বলে ফেলেন যেটি করতে হবে, আমরা দেখি যে সেটি হয়ে যায়। আমরা দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে লতিফ সিদ্দিকীর সম্পর্কে, আমরা দেখেছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আর ছাত্রলীগের যে মাননীয় প্রধানমন্ত্রী তো আপনার এই যে ভদ্রলোক গুলি করেছে বাচ্চাটাকে, তার ক্ষেত্রেও বলেছেন যে আইন তার এতে চলবে, কাউকে ছাড় দেওয়া হবে না, বলেছেন নাম ধরে বলেন নাই, উনি কালকে নাম ধরে বললে পরশুদিন গ্রেফতার হয়ে যাবে। নাম ধরে বলা তো এটা হচ্ছে যে এক ধরনের, এটা তো একটা ক্লিয়ার মেসেজ, সে যেই হোক, এটা এর চাইতে স্ট্রং মেসেজ আপনি কি পাবেন? বলছেন সে যেই হোক আইন তার নিজস্ব গতিতে চলবে, সিম্পল অ্যাজ দ্যাট। আমার মনে হয় স্যাটিসফাইড না, আমার নাম ধরে বলাটা তো উড বি রাদার, আমার মনে হয় নাম ধরে না বললে হয় না যে সেটি তার প্রমাণ। জনাব মোহাম্মদ আরাফাত, আমাদের একটি অন্য জায়গা থেকে এই প্রশ্নটি আবার করতে হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার জন্য এই সময়টিকে উপযুক্ত কেন আসলে ভাবা হলো? আমি এটা জানি না, বাট আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাকে একটু বলি পুরো বিষয়টা নিয়ে। আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনটি নির্দলীয়ভাবে যদি হতো, সত্যিকার অর্থে যেটা আমরা বলি, সেটা হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু সেভাবে প্র্যাকটিক্যালি কিন্তু হচ্ছিল না। কোনো রাজনৈতিক দলে কিন্তু মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলো এটা করছিল না। সেজন্য আমি যেটা মনে করি মন্দের ভালো হিসেবে যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে এই হিপোক্রিটিক্যাল একটা অবস্থানে থাকার চাইতে খোলামেলা হয়ে যাওয়া। ঢাকার মেয়ররা বলছিলেন যে প্রধানমন্ত্রী আমাদেরকে মনোনয়ন দিয়েছেন, বেগম জিয়া নিজে এইভাবেই হয়ে আসছে, আমরা চোখের সামনে দেখছি। এরকম একটা ডাবল স্ট্যান্ডার্ড হিপোক্রিটিক্যাল জায়গায় থাকার কোনো মানে হয় না। কাজে এটা থেকে এটা মন্দের ভালো যেটা হচ্ছে আমি মনে করি বেস্ট, এখন এটাই হচ্ছে বেস্ট পসিবল অপশন, যা হচ্ছে ভালো হয়েছে। এখন সময় এবং টাইম এন্ড স্পেস নিয়ে আপনি কোয়েশ্চেন থাকতে পারে, বাট আর অন্য আমি মনে করি যে সুনার দ্য বেটার হয়েছে। আহমেদ আজম খান যে এটা আসলে বড় রাজনৈতিক দলগুলির সাথে এটলিস্ট আলোচনা করা যেত, বিশ্বকদের সাথে কথা বলা যেত, সেরকম করে কথা বলে না। হঠাৎ করেই যেন আজকে মন্ত্রী পরিষদ সভায় কথাটি উঠলো, হঠাৎ করেই যেন মানে আইন হবে। আর দুদিন আগে আমরা একটু পত্র পত্রিকায় পড়লাম, দুদিন আগে একটা জিনিস যেটা হচ্ছে যে হ্যাঁ উনি যেটা বলছেন আমি ওনার সাথে এটা দ্বিমত পোষণ করি না, যে আমরা সবাই যেটা চাই যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সে যেই ক্ষমতায় থাকুক আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত গ্রহণগুলি করতে পারলে ভালো হয়। তবে এই সিদ্ধান্তটিতে রাদার কম্পারেটিভলি এক অর্থে অনেকটা ইউনিল্যাটারাল নেওয়ার সুযোগ ছিল, কারণ এটা একটা ঐক্যমত ছিলই মোরাললেস, কাজে নেওয়া যায়। যেখানে ধরুন ঐক্যমত ওই অর্থে থাকে না, সেই সিদ্ধান্ত ইউনিল্যাটারাল নেওয়ার ট্রেডিশন বাংলাদেশের রাজনীতিতে আছে। হুট করে এসে আমি এক্সপেক্ট করছি এরকম একটা সিদ্ধান্ত আমরা নিব। তবে সেক্ষেত্রে হ্যাঁ প্রসেস নিয়ে ওনার যদি অভিযোগ থাকে, এটা আই এম রেসপেক্টফুল টু দ্যাট, যে হ্যাঁ এই প্রসেসে গভর্নমেন্ট না করে যদি সবাইকে নিয়ে করতে ভালো হতো, আই এম ফাইন ওকে উইথ দ্যাট। বাট ইভেন্চুয়ালি যে সিদ্ধান্তটা হয়েছে, সেই সিদ্ধান্তটা ভালো হয়েছে না খারাপ হচ্ছে, সেই প্রশ্নে আমি আশা করব যে আজম ভাই একমত হবেন যে সিদ্ধান্তটি ঠিকই। আমরা মানে কয়েকটা জিনিস খুবই উদ্বেগজনক, এটা আমরা এর আগেও দেখেছি, যখন গ্রেনেড হামলা হলো তখন যেমন জজ মিয়া বেরিয়ে এলো, ঠিক তেমনি একটার পর একটা হত্যাকাণ্ড যখন হয় সেই ট্র্যাডিশন তো চলছেই। ফলে ক্ষমতায় কে আছেন এইটা অনেক সময় ইম্যাটেরিয়াল হয়ে যায়, ক্ষমতার প্রক্রিয়াটা মনে হয় যে একই রকম আছে। তারা একজন প্রধানমন্ত্রী কেন বলতে হবে এই কথাগুলো? তাহলে কি আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কোনো কাজ থাকবে না, আমাদের বিচার বিভাগের থাকবে না? চট করে কি এই প্রসঙ্গে কিছু বলবেন? একটা জিনিস হচ্ছে কি, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আর প্রশাসন তো কাজ করে ইনভেস্টিগেট করে বের করবেই কালপ্রিট কারা, বাট এট দ্য সেম টাইম একজন প্রধানমন্ত্রী যখন পলিটিশিয়ান, সে তো হিস্টোরিক্যালি দেখছে
যে কোন গোষ্ঠী কোন রাজনৈতিক দলগুলো এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে, তা কারা জঙ্গিবাদকে মদত দিয়ে বাংলাদেশে কোন জায়গায় নিয়ে গেছে। আমি ছোট্ট করে একটা ছোট্ট রেফারেন্স দিই, আমাকে জাস্ট 30 সেকেন্ড দেন। দেখেন আপনার ঢাকা ট্রিবিউনে আসছে এই নিউজটা, এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে মাহতাব খামারো, আপনার মনে আছে, হু ওয়াজ দ্য সেকেন্ড ইন কমান্ড অফ বাংলা ভাই, তাকে যখন 2005-এ গ্রেফতার করা হয়েছিল, তখন গ্রেফতার করার সাথে সাথে হি ওয়াজ সাবসিকুয়েন্টলি রিলিজ। এন্ড ওয়াই? বিকজ মিস্টার তারেক রহমান কল্ড দ্য দেন স্টেট মিনিস্টার হোম এন্ড তাকে রিলিজ করা হয়েছিল। এটা একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, এবং ভুরি ভুরি এক্সাম্পল আছে জঙ্গিবাদকে মদত দেওয়ার। সো যে দল জঙ্গিবাদকে মদত দিচ্ছে, যাদের সহযোগী জামাত ইসলাম, মাহতাব খামার হচ্ছে যে ওই বাংলা ভাইয়ের সহযোগী সেকেন্ড ইন কমান্ড, এবং এটা কোথায় বের হয়েছে জানেন? এটা বের হয়েছে হচ্ছে ইউএস এম্বাসি কেবল, যেটা গিয়েছিল, যেটা উইকিলিকড হয়েছে পরবর্তীতে। আচ্ছা, এখন নট অনলি দিস, তারা যে জঙ্গিবাদকে কিভাবে মদত দিয়েছে বিভিন্ন পর্যায়ে, এটা তো আমরা দেখেছি, এই জায়গাগুলো দেখা। এবং এইখান থেকে একটা প্রধানমন্ত্রী এজ এ পলিটিশিয়ান, উনি তো তার পলিটিক্যাল ওপিনিয়নটা তো দিবেন, এবং তার আর সবচেয়ে বড় কথা যে পজিশন উনি বসে আছে, ওনার কাছে ইনফরমেশন আছে আরো। সো বেসড অন দ্যাট শি ইজ সেইং ইট। ইনভেস্টিগেশন তার মতন করে চলবে। সেই ইনফরমেশন থাকলে আর ইনভেস্টিগেশনের কি দরকার? সেই দরকার আছে। কেন আপনাকে আমি বলি, যখন জামাতে ইসলামী আপনাকে ঘোষণা দেয় যে দেশকে অস্থিতিশীল করবে, গৃহযুদ্ধ ঘটাবে, তখন আপনি খুব ন্যাচারালি, যদি একটু পলিটিক্যাল অ্যাকুইপমেন্ট থাকে, আপনি বুঝতে পারেন এই চক্রান্তগুলি কারা করতে পারে। দিস ইজ ওয়ান। বাট সুনির্দিষ্টভাবে অপরাধীকে ধরার জন্য আপনি ইনভেস্টিগেশন লাগবে, ডিউ কোর্স অফ, দুটোই প্যারালালি চলবে। ভেরি ন্যাচারাল এই জিনিসটা, একটা আরেকটার সাথে মিউচুয়ালি সেই বিপাকে বিব্রত করার চেষ্টাই আপনারা করে যাচ্ছিলেন। তো সেই ক্ষেত্রে তো এরকম সন্দেহ আপনাদের উপর আসতেই পারে। দেখুন, আমি প্রথমেই বলবো যে আরাফাত যে কথাটি বললো যে ঢাকা ট্রিবিউনে এসছে যে মাহতাব খামারকে ছেড়ে দেওয়া হয়েছে, খামারুকে ছেড়ে দেওয়া হয়েছে, তারেক রহমানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ছিলেন, তিনি ছেড়ে দিয়েছেন। এখন দেখতে হবে যে এটা কতটুকু তথ্যভিত্তিক খবরটা। এরকম নিশ্চয়ই কোনো খবর, কারণ হলো যে ওই সময়ে যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত ছিল তাদের সকলকে বিএনপি সরকারই কিন্তু গ্রেপ্তার করেছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। অতএব তাদের মধ্যে একজনকে তারেক রহমান বলবেন, এটা তারেক রহমানকে বিব্রত বা ছোট করবার একটা অপপ্রয়াস। এবং ওই সময় সরকার আসছিল, উইকিলিক্সের সব কথাই যে শতভাগ সত্যি হবে এটার কোনো কারণ নেই। উইকিলিক্সের কথা যে আবার খুব মিথ্যা হবে, মানে আমি কিন্তু সবটুকু মিথ্যে বলছি না, অর্থাৎ আপনি শতভাগ সত্য ধরতে পারেন না, মানে উইকিলিক্স আসলে ওরকম সত্য বা মিথ্যা ওরকম ভাবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা উইকিপিডিয়া না, উইকিলিক্স। তারা লিক করেছে কি? তারা লিক করেছে ইউএস এম্বাসি যে কথা বলে না আরাফাত ভাই, মানে ইউএস এম্বাসি অনেক সময় আমরা সবকিছুকে পাবলিকলি যেগুলো বলছে হয়তো সত্য কথা বলে না, বাট ইন্টারনালি তার আমরা লিকের মধ্যে দেখছি যে কোন উদ্দিন দেশ চালাচ্ছে, ওরকম লিক হয়েছে ইয়ার সময়। না না, আমার কথাটা হলো যে উইকিলিক্স যা বলবে সেটা ইউএস এম্বাসির কনফিডেন্সিয়াল ইনফরমেশন থেকে। ইউএস এম্বাসি যে 100% কনফিডেন্সিয়াল হয়তো বলবে, ইউএস এম্বাসি আমাদের থেকেই তথ্য নেয়, হয়তো আজম ভাই থেকে তথ্য নেয়। এই জিনিস হতে পারে, হ্যাঁ, ইউএস এম্বাসি বেশিরভাগ সময় আমাদের থেকেই তথ্য হতে পারে। কাজেই এটা তারেক রহমানের ভাবমূর্তিকে পূর্ণ করা ছাড়া ঢাকা ট্রিবিউনের অন্য কোনো উদ্দেশ্য করি যে ইনভেস্টিগেশনটা যেন প্রপার হয়, আমাদের যে সংস্থাগুলো আছে তারা যেন যুক্তিসঙ্গত কাজটা করতে পারে, তারা যেন নির্দেশিত, মানে একদম ডাইরেক্টেড এবং গভর্ন হয়ে না কাজ না করে, এইটা একটু দেখা দরকার। কারণ আস্থার জায়গাটা যদি ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু সত্য উদ্ঘাটনে যেমন সমস্যা হবে, আর এই যে কাদা ছোড়াছুড়িতে কাদা মাখামাখি হয়ে আসলে আসল জিনিসটা আড়ালে চলে যাবে। আমি আপনাকে একটা সিম্পল জিনিস বলি, রতন ভাইয়ের সাথে একটা জায়গায় একমত পোষণ করে, যে এই চক্রান্ত যেগুলো হচ্ছে, জঙ্গিবাদী যে ঘটনাগুলি ঘটছে, আওয়ামী লীগের কিন্তু বা গভর্নমেন্টের তার নিজের স্বার্থে সবচেয়ে আগে এটা উদ্ঘাটন করতে হবে। কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিজে সবচেয়ে বড় ভিকটিম অব দিস জঙ্গিবাদ। কাজে এটা কিন্তু আড়াল করার কোনো উদ্দেশ্য গভর্নমেন্ট থাকার কোনো কারণ নাই। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আমি যেটা বলতে যাচ্ছিলাম, দেখেন কিছু ঘটনা ঘটছে, এগুলো কিন্তু আপনার রেগুলার ক্রাইম না। এই যে ব্লগার হত্যাকাণ্ড, খিজির খান সাহেবকে যে হত্যা করলো, এই যে যাজককে যে করা হলো, এই হত্যাকাণ্ডগুলি কিন্তু টার্গেটেড কিলিং। এগুলোর সাথে কিন্তু মৌলবাদ এবং জঙ্গিবাদের একটা গন্ধ আছে এগুলোর মধ্যে। এখন আমি কিন্তু এটাও দাবি করছি না যে বিএনপি ডিরেক্টলি যে বাংলা ভাইরা যে কাজ করেছিল, বাংলা ভাই জেএমবি তো বিএনপি ছিল না। হোয়াট আই এম ট্রাইং টু সে, এটা বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের সেকুলার লিবারেল পলিটিক্স কে কমব্যাট করতে গিয়ে বিএনপি যেটা করে, তার যে সহযোগী মৌলবাদী শক্তিগুলি আছে তাকে সাথে নিয়ে এই জঙ্গিবাদ এবং মৌলবাদকে তারা বাতাস দেয়, তার এই চক্রান্তের সাথে এখানে তারা কন্ট্রিবিউট করে, এবং যার ফলে বিএনপি এই চক্রান্তের সহযোগী।
আরাফাত ভাই একটা স্কুল কথা বলছে, আরেকটা স্কুল বলছে যে বিএনপি যতই বের হয়ে আসতে চাক আপনারা ঠেলে মুচড়ে বিএনপি কে আসলে জঙ্গিবাদের সাথে একীভূত করেন এবং বিএনপি কে শায়েস্তা করার জন্য এগুলো আপনারা সবসময় বলেন। বের হয়ে আসতে কোথায় চাচ্ছে? তার তো প্রত্যেকটা এভিডেন্স আপনি দেখেন সে জঙ্গিবাদের সাথে তার সম্পৃক্ততা, তাদেরকে মোটিভেট করা এই চক্রান্তের মধ্যে। ইভেন আপনি গত 3 মাসের রেকর্ডের মধ্যে বেশ কিছু এভিডেন্স পাওয়া যাবে। বের হয়ে যদি আসতে চাই ওয়েলকাম, তাহলে আওয়ামী লীগ বিএনপি মিলে, মেজর দলগুলি মিলে ঝুলে তো এই জঙ্গিবাদকে মোকাবেলা করা যায়। বিএনপির জন্য তো এটা করা যাচ্ছে না। তারা তো জামাত, আমাদের অভিভাবকরা একটা দুশ্চিন্তার মধ্যে আছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে, সেই পরীক্ষাগুলোতে কি হবে? লক্ষ লক্ষ ছাত্র এবং তাদের যে লক্ষ লক্ষ বাবা মা তারা উদ্বেগের মধ্যে আছেন। তারপরে আমাদের শিক্ষকরা একটা আন্দোলনে আছে, তাদের মর্যাদা সম্পন্ন জীবন এবং চাকরি হবে কিনা। আমাদের শ্রমজীবী মানুষরা তারা অপেক্ষায় আছে তাদের বেতনটা বাড়বে কিনা, কিংবা মানসম্পন্ন জীবন পাবে কিনা। সব আড়াল হয়ে যাচ্ছে কিন্তু দেশের মধ্যে সংঘাত এবং বাইরের অভিঘাত, এর মধ্যে আবার পরস্পরের ব্লেম গেমের মধ্য দিয়ে। এই যে ব্লেম গেমের মধ্য দিয়ে আমাদের এমন একটা গেম প্যাটার্ন তৈরি করা হয়েছে, এই গেম প্যাটার্নের মধ্যে আমাদের জনগণের সমস্যাগুলো আমাদের বিনিয়োগ, ব্যবসা পরিস্থিতি নিয়ে সবগুলি হুমকির মধ্যে পড়েছে। আমরা এই জিনিসটা নোটিশ করতে চাই যে আমরা এটাও নোটিশ করছি যে রাজনীতি তো হবে জনগণকে নিয়ে। তাহলে জনগণকে বিফুল করার জন্য অথবা জনগণকে বিভ্রান্ত করার জন্য যদি রাজনীতি হয়, সেটা হলো গণতন্ত্রের নামে গণপ্রতারণা হয়। আরাফাত আপনি যদি 30 সেকেন্ডে বলেন, আমরা একদম শেষ পর্যায়ে যে জনগণের সমস্যাগুলি সামনে আসছে না এর সামনে কারা আনবে? ধরেন এই যে এখানে বসে আমরা আলাপ করছি, আমরা কি ইস্যু নিয়ে আলাপ করছি সেটাই তো সামনে দিতাম ওগুলো, তাহলে তো জনগণের ইস্যু নিয়ে আলাপ করতে পারতাম। কিন্তু কেন করছি না? এই জনগণই তো পছন্দ করে ঝগড়াঝাটিগুলো বেশি, আর দে গেট এন্টারটেইনড। তখন আপনার টিআরপিটা তো বাড়ছে, আপনি কি করবেন? এটা কিন্তু আমরা যদি রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকেও শুধু এই ব্লেম গেম বা ব্লেম গেম থাকবে, আপনি এটাকে ইগনোর করেন, গণমাধ্যম ইগনোর করেন, তাহলে এটা জনগণের মাথায় আসবে না। আমি মূলত যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রতন ভাইয়ের সাথে 100% একমত হয়ে বলতে চাই, জনগণের আমাদের সাধারণ ইস্যুগুলি যেগুলো প্রায়োরিটি পেয়ে আলোচনা আসা ছিল আসছে না, এটার জন্য আমরা সবাই দায়ী। রাজনৈতিক দলগুলি দায়ী, গণমাধ্যম দায়ী, আমি কিন্তু এবং দর্শক যারা লিসেনার, আপনি একটা কনস্ট্রাকটিভ আলোচনা করেন একটা ভালো বিষয় নিয়ে, লিসেনারও পাবেন না, আপনি অডিয়েন্সও পাবেন না, সুইচ করে অন্য দিকে চলে যাবে, বোর্ড হয়ে যাবে খুব কুইকলি। তো সব মিলায় আমাদের জাতিগতভাবে একটা সমস্যা আছে এখানে। আমরা কনস্ট্রাকটিভ আলোচনাগুলির ব্যাপারে ইন্টারেস্ট কম দেখাই। যখন আপনার একটা চটকদার বিষয় পলিটিক্যালি আপনার একটা ইয়ে ক্রিয়েট করে, যেমন ধরেন বিএনপির যে অবরোধ উইথড্র করার পরে এখন পর্যন্ত মাঝখানে এই যে সিকিউরিটি ইস্যু উঠার আগে, ব্লেম গেম শুরু হওয়ার আগে মাঝখানে একটু ঠান্ডা ছিল দেশ, তখন কিন্তু টকশোগুলি বিষয় খুঁজে পাচ্ছিল না কথা বলার, এবং কেউ টকশোতে খুব একটা দেখারও ইন্টারেস্ট হারিয়ে ফেলছিল। কেন? তখন তো কিছু কিছু জায়গায় কিছু কিছু কনস্ট্রাকটিভ আলোচনা হয়েছিল, আনা হয়েছিল। সো আই এম নট সেইং এনি পার্টিকুলার পারসন অর কনস্ট্রাকটিভ আলোচনা মানে কি আমাদের আমরা প্রশ্ন ফাঁস হতে দেখি, প্রশ্ন ফাঁস না হতে দেখি, বেতন নিয়ে আমরা সাংঘাতিক রকমের ইয়ে হতে দেখি, সেগুলি নিয়ে আলোচনা, অনেক আলোচনা হয়েছে, ইন্টারেস্ট কম এগুলি। আপনাকে ধন্যবাদ দিতে হচ্ছে, কিন্তু ডক্টর মঈন খানের কথাটিও আপনাকে আবার একটু মনে করে আপনি একটু দেখে নেবেন, জনাব মোহাম্মদ আরাফাত এবং রাজা